আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। সো আজকের ক্লাসে আমরা প্রতিনিয়ত আলোচনা করি যে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি বিগত বছরের প্রশ্নগুলো তোমরা কিভাবে সলভ করবা। সো এই সলভিং ক্লাসের পর্যায়ে আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি বাংলাদেশের অন্যতম একটি বিভাগ রয়েছে, যে বিভাগটি রয়েছে আমরা নির্বাহী বিভাগ অথবা শাসন বিভাগ। এই নির্বাহী বিভাগ অথবা এই শাসন বিভাগের মধ্যে কি আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং তোমাদের লাইভ ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছি যে নির্বাহী বিভাগটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাহী বিভাগের সঙ্গে এবং এটার সঙ্গে আমরা হচ্ছে কি কি প্রশ্ন বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয় এসেছে। তো চলো আমরা দেখি যে আমরা আসলে কি আলোচনা করব। দেখো, প্রথমে আমরা বলছিলাম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আজকে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করব। সো নির্বাহী বিভাগ নিয়ে আমরা যে দেখো, সো নির্বাহী বিভাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ রয়েছে বাংলাদেশের বিভাগ, যেটা হচ্ছে নির্বাহী বিভাগ এবং বা শাসন বিভাগ। সো এই নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এডমিশনে যে প্রশ্নগুলো আসা, প্রশ্নগুলো আমরা কিন্তু সবগুলো ডিটেলসে আমরা আলোচনা করব সমাধান সহ। তো প্রথমেই দেখো প্রথমে হচ্ছে সুশাসনের মূলনীতি কি, সুশাসন মানে কি। অর্থাৎ বিশ্ব ব্যাংক বা আমরা অন্যান্য জায়গায় দেখি যে একটা দেশকে শাসন করতে হলে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুশাসন। সুশাসন আছে, দুঃশাসন আছে। তো তুমি দেখো বাংলাদেশের যদি বিগত 15 বছরে দেখো, তুমি যদি বিগত 15 বছর বা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত আমরা যদি দেখি যে সুশাসনের যে অবস্থা, এটা কন্ডিশনটা কিন্তু খুব কম ছিল, যে সুশাসনের যে পরিস্থিতিটা কম ছিল। অর্থাৎ সুশাসন তখনই হয় যখন একটা সমাজে দুর্নীতি থাকে না, যখন একটা সমাজে কি থাকে না, দুর্নীতি থাকে না। হ্যাঁ, এই সমাজটা কিন্তু সুশাসনের প্রতিষ্ঠা। আর সুশাসন থাকলে সুবিধা কি? এই সুশাসন থাকলে সুবিধা হচ্ছে তোমার মানুষজন ইনভেস্ট করে, মানুষজন কি করে, তারা বিনিয়োগ করতে আগ্রহ হয়। সো আমরা যে ফরেন বৈদেশিক যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা কিন্তু আমরা এই দেশে পাই। অর্থাৎ সুশাসন থাকলে তুমি একটা খুব সহজেই একটা বিজনেস শুরু করতে পারবা, সবকিছু খুব সহজেই হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে 2022-23 এই প্রশ্নটা আসছে যে ভাই সুশাসনের মূলনীতি কি, অর্থাৎ একটা দেশে কখন সুশাসন প্রতিষ্ঠিত হয়। তো এখানে অনেকগুলো অবস্থা দেখো, জবাবদিহিতা, সামাজিক সাম্য, নাগরিকের অধিকার, নাগরিকের ক্ষমতায়ন। অর্থাৎ তুমি নাগরিকের ক্ষমতায়ন করো, অধিকার দাও, সামাজিক সাম্য দাও, কিন্তু তোমার যদি জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু সুশাসন থাকবে না। জবাবদিহিতা মানে কি? ধরো বাংলাদেশে রামপাল অথবা তোমার একটা বিদ্যুৎ কেন্দ্র হলো, অথবা তুমি ধরো বাংলাদেশে মেট্রো রেল, আমরা যদি দেখি মেট্রো রেল একটা প্রজেক্ট হলো। এখন এই মেট্রো রেলের প্রজেক্টে আমরা যদি দেখি এই প্রজেক্টে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এবং এইটার যদি তোমার একটা জবাবদিহিতা থাকে, যে মেট্রো রেল প্রজেক্টের যদি একটা জবাবদিহিতা থাকে, তখনই কিন্তু এই মেট্রো রেল প্রজেক্টটার একটা সুশাসন নিশ্চিত হবে। অর্থাৎ তোমার যে সরকার, এই সরকার যদি জনগণ অর্থাৎ নাগরিকের কাছে জবাবদিহিমূলক আচরণ করে, তখনই কিন্তু একটা দেশে সুশাসন নিশ্চিত হয়। তো আশা করি উত্তর হচ্ছে এ। তো উত্তর হচ্ছে জবাবদিহিতা। দেখো, তারপরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে দেখো, প্রথমেই আগে বোঝো রাষ্ট্রপ্রধান নট সরকার প্রধান। বাংলাদেশে কি আছে? একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র। সো রাষ্ট্রের 4টা উপাদান আছে। রাষ্ট্রের কয়টা উপাদান? 4টা উপাদান আমরা জানি। একটা হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। তো সরকার হচ্ছে একটা, সরকার এই 4টার উপাদানে একটা হচ্ছে সরকার। সো বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আমরা যদি দেখি বাংলাদেশের সরকার প্রধানকে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের যে প্রধান ব্যক্তি, প্রথম ব্যক্তি রাষ্ট্রপ্রধান, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমরা বুঝতে পারি যে সরকার প্রধান যদি আসতো তাহলে দিতাম প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধান আসলে রাষ্ট্রপতি। তার অপশন হচ্ছে সি, রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকার না, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। আচ্ছা দেখো, তারপরে সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? অর্থাৎ বাংলাদেশ সরকার 2018 সালে, কত সালে? 2018 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সে কিছু জেলার নাম চেঞ্জ করছে। যেমন চট্টগ্রামের চিটাগং ছিল, আমরা আগে বলতাম চিটাগং, সে বাংলায় কিন্তু লিখলাম চট্টগ্রাম, আর বাংলা ইংরেজি তোমার ভাষা হচ্ছে চিটাগং। চিটাগং ভাষা হচ্ছে কোথায়? চিটাগং, আর কিন্তু বাংলায় হয় চট্টগ্রাম। তো এই যে চিটাগংটাকে চট্টগ্রাম করা হয়েছে, তো এই চট্টগ্রাম করা হয়েছে 2018 সালে। অপশন হচ্ছে চট্টগ্রাম, হচ্ছে উত্তর হচ্ছে এ। তো দেখি আরো অনেকগুলো, বরিশাল, কুমিল্লা, এগুলো চেঞ্জ করা হয়েছে। দেখো, চিটাগংকে করা হয় চট্টগ্রাম, কুমিল্লা আগে লেখা হয়তো CO,
কুমিল্লা, কিন্তু এখন সিইউ কুমিল্লা। বরিশাল, আগে SAL দিয়ে বরিশাল লেখা হইতো, এখন SSL শাল। যশোরকে এখন যশোর, এটা এখন আগে তো বগরা, এখন লেখা হয় বগুড়া, ঠিক আছে, বগরা। বগরা খান থেকে আসছে, মানে বগরা খান আমরা যদি দেখি, এই বগরা খান নাম থেকে কিন্তু বগুড়া আসছে। এখন কিন্তু আমরা দেখি বগুড়া। এই যে নামগুলো কিন্তু চেঞ্জ হয়েছে কত সালে, 2018 সালে 5টি জেলার নাম কি হয়েছে, ইংরেজি নাম বানান কিন্তু চেঞ্জ হয়েছে। তারপর দেখি নিচে কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা। দেখো পৃথিবীর প্রত্যেকটা দেশে জরুরি সেবা থাকে, তাই না? বাংলাদেশেরও কিন্তু একটা জাতীয় জরুরি সেবা আছে। দেখো এই জরুরি সেবা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে আসছিল। তো এই জরুরি সেবাটা কি, অর্থাৎ তুমি একটা নাম্বারে কল করলে তোমাকে অ্যাম্বুলেন্স, বা তুমি যদি খুব ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ ন্যাশনাল ক্রাইসিসে থাকো, ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে তোমাকে তো একটা নাম্বার ফোন করতে হবে। সো ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু জাতীয় জরুরি সেবা, যেটাকে বলা হয় ন্যাশনাল ইমার্জেন্সি কল বা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, জাতীয় জরুরি সেবার ক্ষেত্রে আমরা দেখি 999-এ ফোন করতে হয়। সো 999-এ ফোন করলে কিন্তু আমরা জাতীয় জরুরি সেবাটা পাই। সো উত্তর হচ্ছে সি, 999। দেখো বাংলাদেশের জাতীয় জরুরি সেবা 999 নামটি পরিচিত। এই সেবা দেশের মানুষকে জরুরি পরিস্থিতিতে পুলিশ, দমকল বাহিনী, অর্থাৎ দমকল মানে কি, যারা হচ্ছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ধরো তোমার বাসায় হচ্ছে একজন খুব রোগী, তাকে হচ্ছে হসপিটালে নিতে হবে, খুবই ইমার্জেন্সি, তখন তুমি কোথায় ফোন করবে তুমি জানো না, তখন তুমি 999-এ ফোন দিয়ে যদি বলো দেখেন ভাই আমার বাসায় একজন রোগী আছে, তাকে হসপিটালে নিতে হবে, সে কিন্তু তোমার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবে। তারপরে এটি একটি টোল ফ্রি সেবা, অর্থাৎ এটা টোল ফ্রি না, তোমার কোনো টাকা পয়সা কাটবে না, যে কোনো সময়ে এই নম্বরে ফোন করে জরুরি সেবা পেতে পারে। আমিও তুমিও এই মুহূর্তে ফোন দিয়ে জরুরি সেবা পেতে পারো যে রায়হান স্যার আমাদেরকে হচ্ছে ক্লাস নিচ্ছে, কিন্তু আমরা ক্লাস করতে মনে যাচ্ছে না। সো তুমি যদি এই কথা বলো যে হ্যাঁ ওনাকে তুলে নিয়ে যান, তাহলে কিন্তু ওনারা যে স্টেপ নেবে, কিন্তু আগে দেখবে যে তোমার অভিযোগটা সত্যতা কতটা সত্য আর কি। পরে যদি দেখে যে না, যে তুমি পড়াশোনার কারণে 999-এ ফোন দিছো, তাহলে কি হবে, তাহলে দেখা যায় তোমাকেই তুলে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে এই সেবাটি উদ্বোধন করা ছিল প্রধানমন্ত্রীর তথ্য ও যে যোগাযোগ বিষয়ক উপদেষ্টা, তিনি এটা করছেন। যাই হোক আমরা এখানে দেখব 24 ঘন্টা হয়। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কে? মন্ত্রিসভা। দেখো বাংলাদেশের বর্তমানে যে মন্ত্রী বা এই মন্ত্রীরা কার আন্ডার, মানে মন্ত্রীরা কে নিয়োগ দিয়ে থাকেন, বা মন্ত্রীদের যে তোমার যে ধরো কে কোন মন্ত্রণালয় পাবেন, ধরো আমি যদি দেখি যে প্রধানমন্ত্রী হলাম আমি, এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয় কাকে দিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা, অর্থ, বাণিজ্য, শিল্প, এগুলো কাকে দিব? সো এই বন্টনটা করে কি, বন্টনটা করে হচ্ছে প্রধানমন্ত্রী। সো অর্থাৎ আমি কিন্তু নির্ধারণ করে যে আমার মন্ত্রিসভায় কাকে কাকে আমি নিব, তাই না? প্রধানমন্ত্রী হচ্ছে উনি হচ্ছে সিলেক্ট করেন যে ভাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একে চাই, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একে চাই, আমি আইনমন্ত্রী হিসেবে একে চাই। তো এরকম যে বিভিন্ন মন্ত্রীকে হবে এটা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী। তো সেক্ষেত্রে দপ্তরটা বন্টন করে দেন প্রধানমন্ত্রী, কে কোন দপ্তরে থাকবে আর কি। দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর এবং প্রধানমন্ত্রী যিনি দপ্তর বন্টন করেন, প্রধানমন্ত্রী যিনি অন্যান্য সকল মন্ত্রীগণকে বাছাই করেন, কি করে উনি বাছাই করেন, মন্ত্রিসভার সদস্যদের সদস্যপদ লাভ করেন, মন্ত্রিসভার সদস্যপদ লাভ করেন, এবং বর্তমান মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তো নাই এটা, হ্যাঁ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এই অপশনটা নাই। তো সেক্ষেত্রে আমি যদি দেখি সো এটা নাই, তিনি এগুলা নাই। সো এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে পোস্ট, এই পোস্ট আছে প্রধান উপদেষ্টা পোস্ট আছে, তাই না? প্রধান উপদেষ্টা। সো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাই না? ইউনূস সাহেব। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বাকিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন বা অন্যান্য উপদেষ্টাদের নিয়ে। জুডিশিয়াল প্রেসিডেন্ট মানে কি? ধরো জুডিশিয়াল প্রেসিডেন্ট মানে হলো বিচারপতিরা, ধরো একটা একজন বিচারপতি তিনি দেখলেন যে একটা বিদ্যমান আইন অনুযায়ী ওই যে ধরনের ক্রাইম হয়েছে, ওই ক্রাইমটা আসলে উনি ব্যাখ্যা করতে পারতেছেন না বা কোনো শাস্তি দিতে পারতেছেন না। তো উনি যেটা করলেন, একটা আইন সৃষ্টি করলেন যে এই ক্রাইমের জন্য এরকম একটা আইন করা যায়। তো এইরকম আইনকে বলা হয় বিচারপতি সৃষ্ট আইন। তো এটাকে বলা হয় জুডিশিয়াল প্রেসিডেন্ট। দেখো জুডিশিয়াল প্রেসিডেন্ট বা বিচারকী পূর্ব দৃষ্টান্ত হলো এমন একটি আইনি নীতি, এটা কি একটা আইনি নীতি যেখানে
আমি যে আদালতের পূর্বের রায় বা সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে অনুরূপ মামলার জন্য নজির হিসেবে ব্যবহৃত করা হয়। অর্থাৎ যে আদালতের পূর্বের রায়, ধরো বর্তমান বিচারে আমি একটা রায় দিলাম, যে রায়টা হচ্ছে ধরো কেউ একজন ধরো ডিজিটাল স্মার্ট বোর্ড সে হচ্ছে ভেঙে ফেলছে, কেন? রাগের ক্ষোভে। এখন এটা দেখা গেল যে আর ডিজিটাল স্মার্ট বোর্ড ভাঙার জন্য আমার কোনো আইন নাই, সাপোজ ধরো আইন নাই, এখন আমি রায় দিলাম হ্যাঁ এটা যেহেতু ডিজিটাল স্মার্ট বোর্ড ভাঙছে, এটা হচ্ছে একটা সম্পত্তির একটা অপচয় হয়েছে, যে সম্পত্তির ক্ষতি করছে, তো তাকে এই আইনে শাস্তি দেওয়া গেল। এখন পরবর্তীতে একজন নতুন জাজ যখন আসবে, সে চিন্তা করলো আচ্ছা বিচারপতি রায়হান সাহেব এই রায়টা দিয়েছেন যে এটা এরকম, এখন আরেকজন যেহেতু ভাঙছে তাকেও সেই আইনের রেফারেন্স ধরে, আমার যে বিচারপতি রায়হানের আইনের যে রেফারেন্সটা ধরে সে কিন্তু তাকে শাস্তি দিতে পারবে। ঠিক আছে, এরকম। তো ব্যবহৃত হয় এই নীতি অনুসারে আদালতের পূর্বের, দেখো পূর্বের রায়গুলো পরবর্তী মামলার বিচারের সময় কি করা যায়, গুরুত্ব পায়। অর্থাৎ পূর্বের রায়টা কি হইলো এটা দেওয়া গুরুত্ব পায়, আইনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি মানদণ্ড হিসেবে কাজ করে। এটি আইনি সিস্টেমের স্থিতিশীলতা এবং সামঞ্জস্য বজায় রাখার জন্য একটি উপায় হিসেবে দেখা হয় আর কি। তারপরে দেখো, হ্যাঁ, তারপরে আমরা যে জেলা প্রশাসন বাংলাদেশের স্থানীয় প্রশাসন কততম? দেখো জেলা প্রশাসন হচ্ছে, এটা যাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। প্রথম বাংলাদেশের 3টা স্থানীয় প্রশাসন স্তর কয়টা? 3টা। একটা হচ্ছে আমরা যদি দেখি বিভাগীয় প্রশাসন, বিভাগীয় স্তর, আর এটা হচ্ছে জেলা, আর এটা হচ্ছে উপজেলা। বাংলাদেশের স্তর কয়টা হলো? 3টা। একটা হচ্ছে কি বিভাগীয়, একটা 2 নম্বর জেলা, 3 নম্বর উপজেলা। 1 2 3। তার মানে আমরা যদি দেখি যে বাংলাদেশের জেলা প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর, তাই না? দ্বিতীয়, এই যে 2 নম্বরে হচ্ছে কি জেলা, 1 2 3, জেলা হচ্ছে 2 নম্বরে আর কি। তারপরে হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, দেখো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে নিয়োগ দান করেন। এখন এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে মন্ত্রী পরিষদের অন্যান্য উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যারা আছে তাদেরকে নিয়োগ দান করেন কে? দেখো সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ বা মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। আর যেহেতু তিনি শপথ বাক্য পাঠ করান এবং সংবিধানের যে 54 নম্বর অনুচ্ছেদ আমরা যদি দেখি, সংবিধানের আমরা যদি একটা অনুচ্ছেদ আছে, তো ওই 54 নম্বর অথবা এই যে দেখো সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি কিন্তু প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। যে সংসদ সদস্যদের সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবেন। মানে ধরো যতগুলো সংসদ এমপি আছে, ধরো বাংলাদেশে 300 এমপি আছে, তো এই এমপি গুলোর মধ্যে যেই হচ্ছে ধরো বাকি সকল এমপি দ্বারা যে আস্থাভাজন হবেন তাকেই হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করবেন। এছাড়া মন্ত্রিসভার সদস্যদের সংখ্যা সংসদ সদস্যদের মধ্যে ন্যূনতম 9 দশমাংশ এবং অনধিক 1 দশমাংশ হতে হবে। অর্থাৎ তো মন্ত্রী পরিষদ যদি এরকম হয়, আমি 50 জন, সর্বোচ্চ আমি হচ্ছে 50 জন মন্ত্রী দিতে পারবো, 1 দশমাংশ বা এরকম, বা 40 জন মন্ত্রী দিতে পারবো, এরকম একটা বা মানে আছে। বা এখানে 1 দশমাংশ 300 আসনের 1 দশমাংশ করে বা 1 নবমাংশ করে যা হবে, এর বেশি তুমি মন্ত্রী দিতে পারবা না। তারপর হচ্ছে কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না। আমরা দেখি কি 35 বছরের কম বয়স্ক, অর্থাৎ রাষ্ট্রপতি হইতে হইলে তোমাকে 35 ইয়ার্স ওল্ড হইতে হবে, এর নিচে হইলে তুমি রাষ্ট্রপতি হইতে পারবে না। তার মানে এটা রাইট। আচ্ছা, তারপরে সংসদ সদস্য নির্বাচিত হবার মানে এটা রাইট কি বলছে, যোগ্য হবেন না। যদি তিনি 35 বছর হন তিনি কিন্তু যোগ্য হবেন না, তার মানে এটা রাইট। সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হলে, কোন রাষ্ট্রপতি যদি সংসদ সদস্য নির্বাচিত না হন তিনি কিন্তু কি হবেন না, যে তিনি হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য হবেন না, এটাও রাইট দেখা যায়। কখনো অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদে অপসারিত হয়ে থাকেন, কোনো একজন রাষ্ট্রপতি অভিশংসনের মাধ্যমে যদি অপসারিত হয়ে থাকেন তিনি আর জীবনে কখনো রাষ্ট্রপতি হতে পারবেন না। অর্থাৎ 3টা বিষয় এখানে যেটা বলছে 3টাই হচ্ছে রাইট, সেক্ষেত্রে উপরের সবগুলো হচ্ছে রাইট। যে 35 বছর বয়সের কম হলে হইতে পারবে না, তোমার হচ্ছে সংসদ সদস্য যদি তুমি না হও তাইলে হইতে পারবে না, তারপর হচ্ছে তুমি যদি অভিশংসন হও তাহলে হইতে পারবে না। সেটা বোঝা গেছে আশা করি। তো উপরের সবগুলো হচ্ছে রাইট। তারপরে আমরা যদি দেখি প্রশাসনের স্নায়ুকেন্দ্র কি, প্রশাসন মানে কি, প্রশাসন স্নায়ুকেন্দ্র মানে কি, অর্থাৎ একটা বাংলাদেশে একটা প্রশাসন আছে, যে প্রশাসন ব্যবস্থা স্নায়ু মানে কি, ধরো এটা হচ্ছে
তোমার রগ অর্থাৎ তোমার শরীরে স্নায়ু কেন্দ্রের মতো এরকম স্নায়ু কেন্দ্র হইলে এগুলো তোমার হচ্ছে যে আমাদের শরীরে অনেক স্নায়ু থাকে না, রগ থাকে না। সো আমাদের যে নার্ভ গুলো থাকে এটা হচ্ছে নার্ভ। এখন এই নার্ভ গুলোর মাথাটা কি, এই নার্ভ গুলোর মাথা কোত্থেকে পরিচালিত হয়? এটা কি থানা? অবশ্যই না। থানা থেকে তো পুরা সারা বাংলাদেশে পরিচালনা হয়। এটা কি জেলা? অবশ্যই না, জেলাও না। এখন অপশন হচ্ছে সিআরডি, সচিবালয় না প্রধানমন্ত্রীর কার্যালয়। দেখো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কি হয়, শুধুমাত্র প্রধানমন্ত্রীর যে কার্যালয় থেকে প্রধানমন্ত্রী রিলেটেড বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন যেই সংস্থাগুলো আছে, কার্যালয়ের অধীন যে মন্ত্রণালয় বা যদি কোনো দপ্তর, কোনো বিভাগ, কোনো অধিদপ্তর, পরিদপ্তর যদি কোনো কিছু থাকে, তাহলে এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হবে। কিন্তু পুরো বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা, যত সচিব কোথায় বসেন? তারা বসেন সচিবালয়ে। তার মানে এই যে সচিবালয়ে, এটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার স্থায়ী কেন্দ্র। ধরো এই সচিবালয় থেকে আমরা যদি সচিবালয় বা সেক্রেটারি থেকে যদি আমরা দেখি, সচিবালয় বা সেক্রেটারিয়েট থেকে, কিন্তু এটা হচ্ছে তারা এইভাবে হয় আর কি, বুঝছো? সচিবালয় অথবা সেক্রেটারিয়েট থেকে। আমরা একটু লিখে দিই, সচিবালয় অথবা সেক্রেটারিয়েট থেকে। সচিবালয় অথবা সেক্রেটারিয়েট থেকে বাংলাদেশের স্থায়ী ব্যবস্থার সবকিছু হচ্ছে তারা প্রবর্তন হয়, মানে একদম কেন্দ্র থেকে পরিচালিত হয়। দেখো তারপর হচ্ছে বাংলাদেশের মানে নীতি নির্ধারণে সবকিছু এখান থেকে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতির পদে যদি কেউ না থাকে, বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্বকে পালন করবে। অর্থাৎ ধরো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যদি রাষ্ট্রপতির ক্ষমতায় না থাকেন, অথবা ধরো তিনি যদি বিদেশে যান, অথবা তার তো কোনো কিন্তু তার প্রাত্যহিক অনেক কাজ থাকে, এই কাজগুলো তার অনুপস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রপতির পদমর্যাদা বা পদটাকে অলংকৃত করবেন কে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। ধরো এটা কি প্রধানমন্ত্রী করবেন, নাকি এটা হচ্ছে স্পিকার করবেন, নাকি প্রধান বিচারপতি, নাকি সেনাপ্রধান? আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি না থাকলে এটার পদটা দায়িত্ব পালন করবেন স্পিকার। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যদি স্পিকার থাকেন, তিনি কিন্তু এটা করবেন আর কি। আচ্ছা, এটা কত? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 54 অর্থাৎ 54 অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে, সেক্ষেত্রে জাতীয় সংসদে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই বিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, রাষ্ট্রপতি পুনরায় তার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত স্পিকার এই দায়িত্ব পালন করেন। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। নিচের কোনটি বাংলাদেশের প্রশাসনিক স্তর নয়? অর্থাৎ দেখো এখানে প্রশাসনিক স্তর কি, ধরো বাংলাদেশের সবচেয়ে, আমরা যদি প্রশাসনিক স্তরে বিভাগের নিচে হচ্ছে জেলা, জেলার নিচে হচ্ছে উপজেলা, আর এই যে প্রদেশ তো বাংলাদেশে নেই। প্রদেশ কোথায় আছে? ভারতে আছে। ভারতের টোটাল 28টা প্রদেশ, 28টা প্রদেশ, সাথে হচ্ছে কেন্দ্রীয় সরকারের আরো 8টা হচ্ছে পরিচালিত হয়। টোটাল হচ্ছে 36টা। ভারতের স্বাধীন প্রদেশ হচ্ছে 28টা। তারপর কেন্দ্রীয় সরকার দ্বারা জম্মু কাশ্মীর, তারপরে আরো অন্যান্য আন্দামান নিকোবর, এরকম আরো 8টা পরিচালিত হয় প্রদেশ বাংলাদেশে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সামরিক অথবা সশস্ত্র বাহিনীর প্রধান সর্বাধিনায়ককে। তো পরীক্ষার মধ্যে অনেক সময় আসে না যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে, তো মুক্তিযুদ্ধ পরীক্ষার মধ্যে কিন্তু আসে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে। একবার একটা প্রশ্নের মধ্যে আসছিল যে আতাউল গনি ওসমানী না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, ওই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তার মানে রাষ্ট্রপতি কে ছিলেন? প্রধানমন্ত্রী কে ছিলেন? তার মানে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে, আমরা সাধারণত জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রপতি ছিলেন, আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। যেহেতু রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, সেহেতু আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্রপতি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তো সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করতে পারেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। ঠিক আছে, কোনো নৌবাহিনী বা 3 বাহিনীর প্রধান না। আচ্ছা, আর প্রতিরক্ষা বাহিনী, দেখো পয়েন্টটা বোঝো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সামরিক বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন হলেন সর্বাধিনায়কের ক্যাপ্টেন হচ্ছে কে? রাষ্ট্রপতি। সহজ করে বললাম আর কি। তবে প্রতিরক্ষা বাহিনী কি? এই বাহিনীগুলাই সকল নির্বাহী ক্ষমতা ও দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ বাংলাদেশের নির্বাহী ক্ষমতা বা দায়িত্ব প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পরীক্ষা যদি আসে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী
প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সমকক্ষ যিনি থাকেন। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রীর সমকক্ষ যিনি থাকেন। অর্থাৎ আমি যদি দেখি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমকক্ষ যিনি থাকবেন তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। তো সেক্ষেত্রে তার নির্বাহী ক্ষমতা কার বেশি? নির্বাহী ক্ষমতা বেশি হচ্ছে প্রধানমন্ত্রী, আর সর্বাধিনায়ককে আমরা জানি রাষ্ট্রপতি। ঢাকা রেলওয়ে থানা কোন জেলার অন্তর্ভুক্ত? ঢাকা রেলওয়ে থানা অবশ্যই এটা হচ্ছে আমরা জানি ঢাকা জেলার অন্তর্ভুক্ত হবে, ঢাকা জেলার অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের পুলিশের প্রাচীন একটি বিশেষায়িত ইউনিট হচ্ছে তোমরা জানো রেলওয়ে পুলিশ। এই রেলওয়ে পুলিশ হচ্ছে রেলওয়ের যে নিরাপত্তা, ধরো রেলের বিভিন্ন ট্রেক থাকে, এই ট্রেকগুলো যে নিরাপত্তার ব্যবস্থা দরকার হয়, হ্যাঁ, তো এই নিরাপত্তা হচ্ছে রেলওয়ে পুলিশ কিন্তু তারা নিষ্ঠার সঙ্গে এই নিরাপত্তা, রেলওয়ে পুলিশ কিন্তু নিরাপত্তাটা বজায় রাখে। এবং 1881 সালে এই ইউনিটটা প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চট্টগ্রাম ও সৈয়দপুর অঞ্চলে জোন করে রেলওয়ে পুলিশের কার্যক্রম চলছিল এবং ঢাকা রাজধানী হলেও পুলিশের এই বিভাগ ছিল চট্টগ্রামের অধীনে। 2017 সালে সংস্কারের পর বর্তমানে রেলওয়ে পুলিশের 6টি জেলা রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সৈয়দপুর, পাবনা, সিলেট ও খুলনা। রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার ঢাকার কমলাপুরে অবস্থিত। অর্থাৎ এই যে এই রেলওয়ে পুলিশ যেটা আছে তারা কিন্তু রেলের নিরাপত্তায়, অর্থাৎ তোমার একটা রেল গাড়ি হচ্ছে যাবে, তার একটা নিরাপত্তা দরকার হয়, রেলওয়ে স্টেশনের নিরাপত্তা হয়, রেলওয়ে জনগণের যানমালের নিরাপত্তা হয়, রেলওয়ে যে বিভিন্ন যে বগি বা রেলের নিরাপত্তার দরকার হয়। এই যে সবগুলো নিরাপত্তার জন্য কিন্তু বাংলাদেশের রেলওয়ে পুলিশ রয়েছে। বাংলাদেশের সকল মন্ত্রণালয় সমন্বয় করেন কি? অর্থাৎ বাংলাদেশের যে তোমার মন্ত্রণালয় রয়েছে, ধরো আমি যদি ধরি বাংলাদেশে সোফার 44টা মন্ত্রণালয়, 43টা মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশে। সোফার ধরো 43টা মন্ত্রণালয়, 39টা মন্ত্রণালয়, দুইটা কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, 2টা বিভাগ, একটা সশস্ত্র বাহিনী বিভাগ আর এটা হচ্ছে আরেকটা বিভাগে আর কি। সো এই যে এই বিভাগগুলা আমরা যদি দেখি, এই বিভাগগুলা হচ্ছে তোমার হচ্ছে এই 39টা যে আর 3টা তোমার 43টা যে মন্ত্রণালয় রয়েছে, এই সবগুলোর কাজের সমন্বয় করেন হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি করেন? ধরো সব মন্ত্রীদের নিয়ে বসবে ভাই, বলবে যে তুমি খাদ্য মন্ত্রণালয় আপডেট জানাও, বস্ত্র মন্ত্রণালয়, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা যা যা আছে সবকিছুর আপডেট কিন্তু তিনি নেন সকল মন্ত্রণালয় থেকে। আর একটা মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভা থেকে মন্ত্রী পরিষদ জানে এবং মন্ত্রী পরিষদ থেকে যাদেরকে নিয়ে তিনি মন্ত্রিসভা করেন বা সভার মধ্যে সবাই যাদেরকে ডাকেন তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের ক্যাবিনেট গঠন হয়। এটা হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ করতে পারে? একটু আগে তোমাদেরকে বললাম সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারে, কারণ তিনি সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে রাষ্ট্রপতি তিনিই কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আচ্ছা, তো তারপর আমরা যদি দেখি বাংলাদেশের স্পিকার কার নিকট শপথ গ্রহণ করে? বাংলাদেশের স্পিকার কিন্তু রাষ্ট্রপতির দ্বিতীয় পোস্টে, তাই এই জন্য তিনি কিন্তু রাষ্ট্রপতির নিকট কি করেন? শপথ গ্রহণ করেন, রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ করেন। আইন প্রয়োগ কোন বিভাগের কাজ? অর্থাৎ আইন কিন্তু ধরো প্রণয়ন করে কে? প্রণয়ন করে হচ্ছে আইন বিভাগ, এটার প্রয়োগ করে কে? শাসন বিভাগ। আর এটার প্রয়োগটা কি অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা দেখে হচ্ছে বিচার বিভাগ, অর্থাৎ চেক এন্ড ব্যালেন্স। তো সেক্ষেত্রে এটা শাসন বিভাগ। আর সুপ্রিম কোর্ট তো এটা একটা বিচার বিভাগের অংশ, শাসন বিভাগ। দেখছো? তারপরে হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের জাতীয় শিশু নীতি, আমরা যদি দেখি জাতীয় শিশু নীতিটা এটা অনুযায়ী শিশুর বয়স কত হয়? ধরো একটা শিশুর বয়স আমরা জাতীয় শিশু নীতি অনুযায়ী জন্ম থেকে 18 বছর পর্যন্ত হয়। অপশন হচ্ছে সি, জন্ম থেকে 18 বছর। 2011 সালে জাতীয় শিশু নীতি হয়েছে কত? পরীক্ষায় আসতে পারে যে জাতীয় শিশু নীতি হয়েছে কত সালে? 2011 সালে জাতীয় শিশু নীতি। কোন সাল থেকে জন্মমৃত্যু নিবন্ধন আইন কার্যকর? অর্থাৎ তুমি জন্মগ্রহণ করলেও তোমার নিবন্ধন লাগবে, মৃত্যুবরণ করলেও নিবন্ধন করা লাগবে। এই যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট, তারপর হচ্ছে ডেথ সার্টিফিকেট, এগুলা হচ্ছে 2005 সালে আইন করে, 2005 সালে আইন করে কিন্তু এটা তোমার হচ্ছে করা হয়েছে, কার্যকর করা হয়েছে। আচ্ছা, তারপরে বাংলাদেশে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি, দেখো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ পার্লামেন্টারি অর্থাৎ ওয়েস্টমিনিস্টার সিস্টেমে হয়। অর্থাৎ 1971 সালের পরে 1972 সালের আমরা যদি দেখি 1972 সালের সংবিধানে আমরা যে বিষয়টা দেখি, 1972 সালের সংবিধানে আমরা হচ্ছে দেখেছি যে 1972 সালের সংবিধানে আমরা দেখেছি বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত, মন্ত্রী পরিষদ শাসিত, অথবা আমরা যদি দেখি মন্ত্রী পরিষদ শাসিত সরকার, মন্ত্রী
পরিষদ শাসিত, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। কিন্তু 1972-এর পর 1974 সালের 1974 কি 1975 সালে আমরা যদি দেখি যে বাংলাদেশ সরকার একটা সংশোধনী আসছে, সংশোধনী এনে বলা হয়েছে বাংলাদেশে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে আর কি। তারপর আবার চতুর্থ পরে এই আবার 12তম সংশোধনী 1991 সালে 1991 সালে 12তম সংশোধনীর মাধ্যমে আবার পুনরায় মন্ত্রী পরিষদ পার্লামেন্টারি সিস্টেম ফেরত আসে। আচ্ছা, জেলা প্রশাসক সচিবালয় কর্মরত কোন পদমর্যাদার সাথে সমতুল্য? অর্থাৎ জেলা প্রশাসক ডিসি মহোদয় তিনি হচ্ছে, ধর তিনি যদি ডিসি না হয়, তিনি যদি কেন্দ্রে থাকতেন, অর্থাৎ তিনি যদি প্রশাসনের মাথায় থাকতেন, তিনি হচ্ছে উপসচিব পদমর্যাদা থাকতেন, তাই না? তো উপসচিব তোমাদেরকে আমি লাইভ ক্লাসে দেখিয়েছি যে একটা চার্টের মাধ্যমে যে ডিসি কার পদমর্যাদার স্বরূপে আর কি। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি, কারণ তিনটা যে বাহিনীর প্রধান আছে, তিনটা বাহিনী বা তিনটা বিভাগের প্রধান, অর্থাৎ শাসন বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, তারপরে বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, আর আইন বিভাগের প্রধান হচ্ছে আমরা সাধারণত সভাপতি জানি যে স্পিকার। এই তিনটা পোস্টকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আচ্ছা, তো গেল। পুলিশের, বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায়? বাংলাদেশের পুলিশের সদর দপ্তর হচ্ছে আমরা যদি দেখি ফুলবাড়িয়াতে, অর্থাৎ গুলিস্তানের ফুলবাড়িয়াতে বাংলাদেশের পুলিশের সদর দপ্তর অবস্থিত। কোনটি বাংলাদেশ সরকারের অঙ্গ বা বিভাগ? এখানে দেখো বাংলাদেশের অঙ্গ বা বিভাগ, আইন বিভাগ ওকে, শাসন বিভাগ ওকে, বিচার বিভাগ ওকে, তিনটে সবগুলোই। তারপরে আমরা যদি দেখি সবগুলোই বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করা হয়। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় আমরা জানি নভেম্বরে 2007, পহেলা নভেম্বর 2007। আমরা একটু পড়ি এটা। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয় 2007 সালের পহেলা নভেম্বর। এই পৃথকীকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। এর ফলে বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তখন থেকে পরিচালিত হয়। এই পৃথকীকরণ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের আলোকে ঘটেছিল, যেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় হয়েছিল 1999 সালে। তবে রায়ের 8 বছর পর 2007 সালে মূল নির্দেশটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল। অর্থাৎ এই যে এই 2099 সালে রায় হলেও এটা 2007 সালে বলছে ভাই বিচার বিভাগের মতো কাজ করবে, তুমি তোমার মতো কাজ করবে। এই যে দুইটা ডিফারেন্স একটা ক্রিয়েট করা হলো, এই পাশে একটা এই পাশে একটা, এটাকেই বলা হচ্ছে মাজদার মামলা। এবং এই মামলা রায় অনুযায়ী কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে রায় ঘোষণা করতে পারবে, অর্থাৎ বিচার বিভাগ কারো কাছে দায়বদ্ধ থাকবে না, সে কিন্তু চাইলেই ঘোষণা করতে পারবে। কারণ তুমি যদি ধরো একটা শাসন বিভাগের একটা এমপির বিরুদ্ধে রায় দিতে চাও, তুমি যদি এমপির কাছে ধরা থাকো, তাহলে তুমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। তো এটা একটা ঐতিহাসিক রায় হিসেবে গণনা করা হয়। বিভাগের প্রশাসনিক প্রধানকে? বিভাগের প্রশাসনিক প্রধান হলো বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশন অপশন হচ্ছে সি, তিনি হচ্ছে আমাদের কেন্দ্রীয় যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রশাসনিক কর্মকর্তা। তারপর কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? অর্থাৎ যিনি আদেশ দিলে তার আদেশের উপরে আদালতের কোনো এখতিয়ার নাই, এটা হচ্ছে রাষ্ট্রপতি যদি আদেশ দেয়, বলে যে ভাই ওরা আমি মাফ করে দিলাম, তোমার হচ্ছে এটার উপরে বিচার বিভাগের কোনো কি থাকবে না, এখতিয়ার থাকবে না। তারপর আমরা যদি দেখি বাংলাদেশের সিভিল সার্ভিসে নিয়োগ ও নির্বাচন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? অর্থাৎ বাংলাদেশ বিসিএস, সিভিল সার্ভিসে বাংলাদেশ বিসিএস, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে এই প্রতিষ্ঠানের কথা আছে, এবং এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটার প্রধান হচ্ছে চেয়ারম্যান। সো এটা কিন্তু হয়। তারপরে হচ্ছে আমরা যদি দেখি সরকারি কর্ম কমিশন, তারপরে এই সরকারি কর্ম কমিশনের আন্ডারে আমরা যদি দেখি যে কিভাবে হয়, এটা 1972 সালে 8ই এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হয়। এই কমিশন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উপযুক্ত যে প্রার্থী রয়েছে তাদের নির্বাচন করে থাকে, যা বিসিএস পরীক্ষার নামে পরিচিত। এই পরীক্ষার 3টে স্তরে হয়। অর্থাৎ আমি যদি দেখি যে প্রথম হচ্ছে তোমার বিসিএস রিটেন, প্রিলিমিনারি হয়, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করো ভাইয়া বিসিএসটা কি? বিসিএসটা হচ্ছে দেখো বাংলাদেশের যে এত বড় লোক বল, অর্থাৎ বাংলাদেশ যে পুরো একটা দেশ চালনা করতে হয়, এই চালনা করতে গেলে কি হয়, আমাদের কি হয় যে অনেক লোকবল দরকার হয়। এখন এই এত বড় লোকবলের জন্য নিয়োগ পরীক্ষা দরকার হয়, সেটার জন্য বিসিএস এ 200 নম্বর প্রিলিমিনারি দিতে হয়, 200 নম্বর।
তারপরে তোমার রিটার্ন দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে 800 নম্বরের, 800 নম্বর লিখিত। তারপরে আবার 200 নম্বরের তোমার হচ্ছে ভাইভা দিতে হবে। ভাইভা দিতে হবে কত? ভাইভা দিতে হবে 200 নম্বর। সো এইভাবে হচ্ছে 3টা ধাপে, প্রিলিতে পাশ করলে তোমার লিখিত, আবার লিখিততে পাশ করলে হচ্ছে ভাইভা। তোমার হচ্ছে টোটাল 200, এই তোমার প্রথম 200 নম্বর টিকলে তারপর হচ্ছে 1000 নম্বর, এরকম করে তোমার হচ্ছে বিসিএস পরীক্ষা হয়। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এই ক্লাসটা করেছো। তো তোমরা এখন জানো যে বাংলাদেশের যে প্রশাসনের শাসন ব্যবস্থা কত গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর কি কাজ, রাষ্ট্রপতির কি কাজ, তারপর হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে কিভাবে সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট হয়, অর্থাৎ কার্যকর হয়, অর্থাৎ কিভাবে এই প্রশাসনে যারা প্রধানমন্ত্রীর আন্ডারে যারা কাজ করে, ধরো প্রধানমন্ত্রী একটা উচ্চ স্তরের নির্দেশ দিল, এটা একদম গ্রাম পর্যন্ত চলে আসবে। এটা আমরা একদম ক্লাসে দেখিয়েছি যে একদম চকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পুরাটা একটা প্রশাসনিক ব্যবস্থা একটা জালের মতো ছড়ায় আছে। তো এই ব্যবস্থাটা সম্পর্কে তোমরা জানলে অনেক বেশি উপকৃত হবা। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে, এবং আগে যে ক্লাসগুলো দেখে নিবা লাইভ ক্লাসে দেখে, এবং এখানে তোমরা ভালো একটা ফলাফল পাবা ইনশাআল্লাহ। সকলের জন্য রইল অসংখ্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।